কি হাল বন্ধুরা? রেলওয়ের বিভিন্ন পরীক্ষা দেবে আর এনসিইআরটি পড়বে না এমন তো হতে পারে না। অবশ্যই এনসিইআরটি পড়বে। এবার প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি যতগুলো ভাগে ভাগ করি এনসিইআরটির, সেই ভাগগুলোর আবার ছোট ছোট ভাগে আমি কি করি, তার সংক্ষিপ্ত নোটটাও তৈরি করেছি। এগুলো টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে পেয়ে যাবে। সে বিষয়ে বিস্তারিত আমি বলে দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে এবং কিভাবে তোমরা গ্রুপে জয়েন করবে সমস্ত তথ্য রয়েছে। এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট এবং এটাকে আমি 2 ভাগে ভাগ করেছি এবং পরের চ্যাপ্টারে আরো বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট নোট আমরা এখান থেকে দেখব। ক্লাস 9 সায়েন্সের বইটা। চলো আমরা একদম সংক্ষিপ্তভাবে প্রয়োজনীয় যে তথ্যগুলো রয়েছে, যেগুলো একান্তইভাবে পড়তে হবে এবং রিভিশন বারে বারে করতে হবে। তোমাদের কাজ কি? নোটটাকে ভালোভাবে পড়া, 1 যারা গ্রুপে রয়েছে। 2 নম্বর, রিভিশন করলে এই যে পিডিএফ, এই ধরনের পিডিএফ তোমাদের এখানে রয়েছে পরপর পরপর, এটা তোমরা রিভিশন করলে। 3 নম্বর, এখানে তো প্রশ্নগুলো রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, এবার তুমি যাবে টেস্ট দিতে। তোমার কাছে টেক্সট বুক থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে, সেখানে যাবে টেস্ট দিতে। কারণ এরপরে তোমার আলাদা করে বই কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। যদি কোনো একটা টপিক কোথাও বেঁধে যায়, তাহলে কোন চ্যাপ্টার থেকে কোথা থেকে এসছে সেটা তোমার মাথায় চলে আসবে অটোমেটিক, এবং সেটা সেখানে গিয়ে দেখবে যে হ্যাঁ এখানে এই অসুবিধাটা আমার রয়েছে, এবং সেইখানেও দেখার পরে দেখলে যে শর্ট নোটে আছে কিনা। যদি থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আমাকে একটু ইনফর্ম করলে যে এই প্রশ্নগুলো নেই। তুমি দাদা একবার দেখো, তাহলে আমিও একবার দেখলাম, দেখার পরে তোমাদের সঙ্গে আমি সেটা আবার শেয়ার করলাম। ওকে, আশা করি এই শর্ট নোটটা পড়লে পরে তোমাদের মোটামুটি এখান থেকে 90% কভার হবে, কিন্তু তোমাকে 100% পড়ার জন্য পুরো বইটা পড়তে হবে, যেটা আমি নোট আকারে বাংলায় বানিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো এখানে যে ছোট ছোট পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখব। বৈজ্ঞানিক মডেল। মডেল কি? বাস্তব সিস্টেমের একটি সরলীকৃত রূপ, যেখানে অপ্রয়োজনীয় বিবরণ বাদ দিয়ে কেবল মূল বিবরণের উপর ফোকাস করা হয়। যেমন পদার্থবিদ্যার ক্ষেত্রে একটি চলন্ত গাড়িকে একটি বিন্দু হিসেবে, চলন্ত গাড়ি বা স্থির গাড়ি একটা বিন্দু হিসেবে ধরা হতে পারে। রসায়নের ক্ষেত্রে যতগুলো অণু পরমাণু এগুলো রয়েছে তাদেরকে কি আকারে, গোল বা গোলক আকারে, বন্ড আকারে, সি এর যে 4টে বন্ড, এই ধরনের দেখবে যে এরকম বন্ড আকারে তোমার এই বইতে এরকম ভাবে কিছু দেয়া রয়েছে, বন্ড আকারে এইভাবে দেখানো যেতে পারে। জীববিজ্ঞানে কোষকে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়। ভূবিজ্ঞানের পৃথিবীকে বিভিন্ন স্তরযুক্ত একটি মসৃণ গোলক, স্মুথ স্ফিয়ার হিসেবে ধরা যেতে পারে। মডেলের শর্ত কি? মডেল তৈরির সময় কিছু অপ্রয়োজনীয় বিষয় ইচ্ছা করেই বাদ দেওয়া হয়, যেমন অভিকর্ষ বোঝার সময় বায়ুর বাধা উপেক্ষা করা হয়। ক্রিকেট বলের যে মডেলের কথা বলা হচ্ছে, সেখানে কি ছক্কা হাঁকানো হয়েছে, ছক্কা হাঁকানোর একটা মডেল নেওয়া হয়েছে। তার মধ্যে ভর, বেগ আর দিক এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কি বলো বলটি সবুজ রঙের না লাল রঙের, এটা কি গুরুত্বপূর্ণ? ব্যাটের ব্র্যান্ড, এটা কি গুরুত্বপূর্ণ? যে খেলে তার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তুমি এখন বিজ্ঞান নিয়ে পড়ছো, এবার তুমি ব্র্যান্ড নিয়ে কাজ করবে নাকি হ্যাঁ বলে এতটা জোরে ঘাত লেগেছে বা এতটা জোরে বলটাকে ছোড়া হয়েছে, কোন দিকে ছোড়া হয়েছে সেগুলো জন্য আমার দিক লাগবে, বেগ লাগবে, ভর লাগবে, কিন্তু এই রং লাগবে না, ব্যাটের ব্র্যান্ড লাগবে না, অথবা বাতাসের বাধা, এগুলো আমরা কি করতে পারি? উপেক্ষা করতে পারি। বৈজ্ঞানিক প্রতীক, যেমন ভরকে আমরা যদি এম দিয়ে প্রকাশ করি, আমাদের খুব সহজে হয়ে যাচ্ছে সংক্ষিপ্তভাবে কম্পিটিটিভ এক্সামে যদি বসি, বা আমাদের বড় বড় ইকুয়েশন রয়েছে সেখানে আমরা লিখলাম ভেলোসিটি, বড় বড় করে লিখে যাচ্ছে, তার থেকে আমরা ভি লিখলাম, ভেলোসিটি বুঝে যাচ্ছে। সেরকম বল, তড়িৎ প্রবাহ, ছোট ছোট সংক্ষিপ্ত রূপ আমরা তার ব্যবহার করি। বৈজ্ঞানিক সূত্র প্রকৃতিতে পরিলক্ষিত নিয়মিত প্যাটার্ন যা গাণিতিক সমীকরণ প্রকাশ করা হয় তাকে বৈজ্ঞানিক সূত্র বলে। এফ ইকুয়াল টু এম এ, মনে আছে? উদাহরণ হিসেবে বাস হঠাৎ থামলে যাত্রীদের ঝাঁকুনি খাওয়ায় নিউটনের গতিসূত্র ব্যবহার করা হচ্ছে। এখন নিউটনের গতিসূত্র ব্যাখ্যা করা যাচ্ছে, কিন্তু তুমি জানো নিউটনের গতিসূত্র 3টে, তার মধ্যে কোনটা দিয়ে ব্যাখ্যা করব? বলে দিই, জাড্ডের সূত্র দিয়ে এটা ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ প্রথম সূত্র। পরিমাপ এবং আন্তর্জাতিক একক কি, কেন প্রয়োজন? আন্তর্জাতিক একক তোমার স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রয়োজন। যেমন একটা
ভয়াবহ দুর্ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে। বিমানে ধরে নাও যে 10,000 কেজি জ্বালানি দরকার, কিন্তু সে ভরেছে 10,000 পাউন্ড জ্বালানি। এবার 10,000 পাউন্ড অ্যাক্সিডেন্টালি ধরে নাও যে 6,000 কিলোগ্রাম হয়েছে। এবার এখানে কি হয়েছে, যদি এসআই এককে পরিমাপ করতো তাহলে এই সমস্যাটা হতো না। এই কারণে তারা যদি মাঝাকাছি গিয়ে জ্বালানি সংকট কখনো এরকমটা হতো না। হয় এখানে দুর্ঘটনা হতে পারে, না হলে সে যদি কোনো একটা এয়ারপোর্ট পায় কাছাকাছি, সেখানে তো নেমে যাবে, তাহলে সেখান থেকে দুর্ঘটনার হাত থেকে হয়তো বাঁচতে পারে, কিন্তু হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাহলে রূপান্তরের ত্রুটি এড়াতে সর্বোত্তমভাবে কি এসআই একক ব্যবহার করা হচ্ছে। আলোর বেগের ক্ষেত্রে যদি দেখি, আলোর বেগ সি দ্বারা প্রকাশ করা হয়। সেলারিটাস থেকে এসেছে, সি নামটি কি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ কি গতি। 29,97,92,458, সেটাকে সংক্ষিপ্ত মনে আছে, প্রায় তোমার 30 কোটির কাছাকাছি লিখতাম, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এখান থেকেই এসছে। যেটা আমরা এতদিন পড়ে এসেছি সেটাকে এখন এইভাবে দিল। এবার পরীক্ষায় তাহলে কোনটা আসবে, এইটা আসবে না এইটা আসবে? প্রশ্ন দেখো, এইটা দিলে তোমাকে এটাই করতে হবে। এই দুটোর মধ্যে এবার কোনটা করবে? বর্তমানে এনসিইআরটিতে যেটা দিয়েছে তোমার পরীক্ষায় সেটাই করতে হবে। এবার বিজ্ঞানী মেঘনাদ সাহার এবং তার নক্ষত্রের যে পরীক্ষাটা ছিল সেটা একবার দেখছি। বিজ্ঞানী মেঘনাদ সাহার নক্ষত্রের আলো নিয়ে গবেষণার সময় বৈজ্ঞানিক মডেল এবং সরলীকরণের চমৎকার উদাহরণ তৈরি করেন। তিনি নক্ষত্রকে একটি উত্তল গ্যাস হিসেবে বিবেচনা করে মডেল তৈরি করেছিলেন। উত্তল গ্যাস হিসেবে কি বলছে, তিনি নক্ষত্রকে একটি উত্তপ্ত গ্যাস হিসেবে বিবেচনা করে একটি মডেল তৈরি করেন। তিনি কি করেছেন, তিনি নক্ষত্রের সমস্ত জটিল প্রক্রিয়া বাদ দিয়ে শুধুমাত্র তাপমাত্রা, চাপ আর আয়ন গঠন এর উপর ফোকাস করেন। আবিষ্কার, তিনি প্রমাণ করেন যে নক্ষত্রের রং তার তাপমাত্রার সাথে গভীরভাবে সম্পর্কিত। কার সঙ্গে সম্পর্কিত? তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত। কারণ তিনি বেশ কিছু লক্ষ্য করেন যে বিভিন্ন তারা বা বিভিন্ন নক্ষত্রের এক একটা রং এক এক রকম। এবার সেইগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করেন তখন তাপমাত্রা, চাপ আর আয়নের গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখেন যে তাপমাত্রার উপরে তাদের কি হচ্ছে, রঙের পরিবর্তন হচ্ছে। এবার কি আসলো, পরীক্ষা গুছিয়ে যায়, পরীক্ষায় গুলে যায়। কোনগুলো গুলে যায় তার একটা সংক্ষিপ্ত চার্ট। আলোর বেগ সি ইংরেজি শব্দ কনস্ট্যান্ট থেকে এসেছে, এরকম তো না। কোথা থেকে এসেছে? সেলারিটাস থেকে এসেছে। নক্ষত্রের রং, এটা কোন শব্দ? ল্যাটিন শব্দ। নক্ষত্রের রং তার বয়স বা দূরত্ব নির্দেশ করে। কি নির্দেশ করে? কি বলছে? নক্ষত্রের রং তার বয়স বা দূরত্ব নির্দেশ করে। নক্ষত্র রং তার তাপমাত্রা নির্দেশ করে মেঘনাসের তত্ত্ব অনুযায়ী। ওকে, এখানে কি বলছিল ভুল তথ্যের মধ্যে? নক্ষত্রের রং তার বয়স আর দূরত্ব নির্দেশ করে, এটা কিন্তু না, তাপমাত্রা নির্দেশ করে। পাউন্ড ও কিলোগ্রাম পরিমাপের একক একই ফলাফল দেয় না। এদের ভুল ব্যবহারে বিমানের জানালা হিসেবে মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে, যার একটা উদাহরণ দিয়েছে। এবার এই ধরনের দুম করে এটা স্টেটমেন্ট বেস হিসেবে আসতে পারে। দেখা গেল 4-5টা স্টেটমেন্ট দিল, তার মধ্যে তোমাকে বেছে নিতে হলো কোনটা করবে। এবার নক্ষত্রের রং প্রধানত কি নির্দেশ করে? কি নির্দেশ করে? নক্ষত্রের রং তাপমাত্রা নির্দেশ করে। দেখো এই সমস্ত জিনিস কিন্তু দেখতে হবে না আলাদা করে, এগুলো আলাদা আলাদা ওই নোট তৈরির সময় যখন কোনো একটা নোট দেয়া হয় এআইকে, আমি তোমাদেরকে বোঝাই যখন দেয়া হয় এবং তাকে নির্দেশনাগুলো দেওয়া হয়, দেওয়ার পরে সে কোথা থেকে নিচ্ছে, কেন নিচ্ছে, তার একটা তত্ত্বাবধান আমাকে দেয়, সেটা আমি ক্রস চেক করতে পারি। ওকে, সেটা ক্রস চেক করার জন্য দেয়। এগুলো তোমাদের জন্য না, এগুলো শুধুমাত্র আমার জন্য, ক্রস চেক করার জন্য। কোনো ভারতীয় পদার্থবিদ নক্ষত্রের আলো এবং তাপমাত্রা সম্পর্কে নিয়ে কাজ করেছেন কে? মেঘনাদ সাহা। শূন্যের মাধ্যমে আলোর বেগ কত লিখবে? 3 × 10⁸ লিখবে। এটা যদি থাকে তাহলে এটা লিখবে, তখন এটা লিখবে না, কারণ এটা অ্যাকুরেট মান। আলোর বেগে সি এর দ্বারা চিহ্নিত করা হয়। সি অক্ষরটি কোন ল্যাটিন শব্দ থেকে গ্রহণ করা হয়েছে? যার অর্থ কি? স্পিড। বাস অর্থাৎ ব্রেক কষলে যাত্রীরা ঝুঁকে পড়ে, এটি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে? নিউটনের গতিসূত্র। এখনো নিউটনের 3টে সূত্র, সেগুলোর মধ্যে আমরা যাইনি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রে তোমার এটা দিয়ে ব্যাখ্যা করা হয় জাড্ডের সমীকরণ বা জাড্ডের সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও বিজ্ঞানে কোন ও কেন প্রমাণ একক ব্যবহার করা হয়? পরিমাপের সমতা বজায় রাখতে এবং রূপান্তরের মারাত্মক ত্রুটি
কি বলছে, রূপান্তরের মারাত্মক ত্রুটি এড়াতে ব্যবহার করা হয়। রসায়নের পরমাণুতে কিসের মডেলে ব্যবহার করা হয়? রসায়নের পরমাণু কি গোলক বা বন্ড হিসেবে ব্যবহার করা হয়। মনে কি পড়ে? এই যে বন্ড। পদার্থবিজ্ঞানের তড়িৎ প্রবাহের প্রতীক কি? আই। যতগুলো প্রতীক আছে সেগুলো একবার দেখে নিতে পারো। তাহলে আমাদের এই পার্ট 1 কমপ্লিট হলো, 10 মিনিট লাগলো, যাই হোক। এখন আমাদের এখানে রয়েছে পার্ট 2 এবং এটা আমাদের শেষ পার্ট প্রথম চ্যাপ্টারের। তাহলে আমরা একবার রিভিশন করে ফেলতে পারি। এখানে আমি প্রশ্ন দিয়ে শুরু করেছি এবং তার মধ্যে এখানে বেশ কিছু রয়েছে, 8খানা পেজ। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। সায়েন্স বা বিজ্ঞান কিভাবে জ্ঞান অর্জন করে? যত্নশীল পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে। এই স্টেটমেন্ট টাইপ আসতেই পারে, না আসার কোনো মানে এরকম না যে আসবে না। যারা পিওকিউ করেছো তারা দেখবে যে হ্যাঁ, প্রশ্নের মধ্যে এই ধরনের সিম্পল প্রশ্ন থাকে এবং তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। বিজ্ঞানে অবজারভেশন বা পর্যবেক্ষণ কেন গুরুত্বপূর্ণ? দেখো, এটি পরিমাপ করতে সাহায্য করে এবং প্যাটার্ন খুঁজে বের করে। পরিমাপ করতে সাহায্য করে এবং প্যাটার্ন খুঁজতে কি করে? সাহায্য করে। একটি ভালো সায়েন্টিফিক কোশ্চেন কেমন হওয়া উচিত? যা শুধুমাত্র হ্যাঁ না তে সীমাবদ্ধ নয়। অর্থাৎ তুমি ভাত খেয়েছো, হ্যাঁ। তুমি ভাত খেয়েছো, না, এই ধরনের না। সেখানে কি হতে হবে? বরং পরিমাপযোগ্য প্রমাণ এবং অতীতের প্যাটার্ন খোঁজে। ধরো অতি দীর্ঘদিন ধরে, যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি, চাঁদের ক্ষেত্রে যদি আমি ধরি, অমাবস্যা এবং পূর্ণিমা, এবং তুমি যদি পঞ্জিকা দেখে থাকো, তুমি যে ধরনের পঞ্জিকা বাড়িতে তোমার কাছে কোনো না কোনো পঞ্জিকা রয়েছে, সেখানে খেয়াল করবে যে পুরো অ্যাকুরেট হিসাব দিয়ে দিয়েছে। চাঁদের দিয়ে দেয়, সূর্যের দিয়ে দিয়েছে, কখন গ্রহ নক্ষত্র কখন কোন অবস্থায় থাকবে, পৃথিবীর কোন অবস্থানের জন্য কিভাবে থাকছে, অন্যান্য গ্রহের অবস্থান, এবং কে কোথায় অবস্থান করছে, সেগুলো কিসের উপরে নির্ভর করে? সেগুলো দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের উপরে নির্ভর করে। সুতরাং এরকম আমি বলতে পারি না যে আমরা সমস্ত গাণিতিক রূপের উপর বিশ্লেষণ করে সবকিছু আমরা তৈরি করেছি। দীর্ঘ প্রসেস, অর্থাৎ চাঁদের যে 29 দিন প্রায় সময় লাগে, বা 27 দিন, তাই না? 27 দিন সময় লাগে প্রদক্ষিণ করতে। সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? এই 27 দিন কি করা হয়েছে? মোটামুটি ধরে নাও 5 বছর বা 10 বছর ধরে কেউ পর্যবেক্ষণ করেছে এবং প্রত্যেকটা সময় নির্ধারণ করে লিখে রেখেছে এবং তার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পেয়েছে। প্যাটার্ন খুঁজে তারপরে সেটা বারবার বিশ্লেষণ করার মাধ্যমে দেখা গেছে লং টার্মের বা ভবিষ্যতের রেজাল্টগুলো সেখান থেকে গাণিতিক রূপে বের করতে পেরেছে। এই কারণে বলছে যে অতীতের প্যাটার্ন বিজ্ঞানের নির্ভরযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ কারণ কি? নতুন প্রমাণের ভিত্তিতে ধারণাগুলো ক্রমাগত উন্নতি বা পরিবর্তন হওয়ার ক্ষমতা। কি বলছে? নতুন প্রমাণের ভিত্তিতে ধারণাগুলো ক্রমাগত উন্নতি এবং পরিবর্তন হওয়ার ক্ষমতা। এবার এই ক্ষেত্রে এই নতুন প্রমাণের ভিত্তির ক্ষেত্রে একটা উদাহরণ দিই। ধরো পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে কতদিন? 365। এবার বলছো লিপিয়ারে 366। এবার লিপিয়ার যে বছর এলো পৃথিবীকে জানিয়ে দেওয়া হলো, এবার লিপিয়ার বছর তুমি এবার কি করবে? একদিন বেশি সময় নেবে। এরকম কি হয়? নিশ্চয়ই না। 365 দিন 4 ঘন্টা বা সামথিং এইভাবে চলে এবং 4 বছর পর পর বা 6 ঘন্টা, তাই তো? 6 ঘন্টা 424 প্রায় এরকম, ওকে, বা 5 ঘন্টার মতো, যাই হোক। এবার দেখো প্রত্যেক 4 বছর পর পর সেটা অ্যাড করে দেওয়া হয়। এবার কখনো কখনো কোনো ক্যালেন্ডারে দেখবে 12 মাসের জায়গায় 13 মাস ব্যবহার করে। আর বাংলা ক্যালেন্ডারে দেখবে জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এইভাবে করে করে কিছু কিছু মাস দেখবে যে একদম 31 দিন, 32 দিন, 30 দিন, কিছু, তাই তো? কিছু মাস দেখবে আবার 27 দিনে হয়, জানি না কোন মাসটা, বাট এটা কিসের ভিত্তিতে হয় এবং কোন দিনের ভিত্তিতে হয়? তারা তো পর্যবেক্ষণ করেছিল, কিন্তু বর্তমানে কি করছে? প্রত্যেকটা সময় নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে সেটাকে কি করছে? তা ধারণাগুলোকে ক্রমান্বয়ে উন্নতি করছে। তাহলে যে রেজাল্টটা আমাদের কাছে আগে ছিল, বর্তমান রেজাল্টটা যদি আরো ভালো পাই তাহলে আমরা সেই ভালো রেজাল্টের দিকে যাব। অর্থাৎ পুনর রেজাল্ট কখনো স্বতঃসিদ্ধ একদম ধরে বসে থাকবে না। যদি
আরও ভালো তথ্য পাওয়া যায়, আরও ভালো রেজাল্ট পাওয়া যায়, আরও গাণিতিক রূপ পাওয়া যায়, সেগুলো আমরা কি করব, পাঠ্য বইতে অ্যাড করতে পারি, এবং সেগুলো আমাদের জীবনযাত্রা যদি ভালো করে তাহলে সেটা আমরা অ্যাড করে নিলাম। বৈজ্ঞানিক তত্ত্ব এবং সূত্রর নীতি থেকে আমাদের প্রশ্ন এসেছে। বৈজ্ঞানিক তত্ত্ব কি? প্রকৃতিতে কোনো প্যাটার্ন কেন ঘটে তার একটি প্রমাণ ভিত্তিক ব্যাখ্যা, সেগুলো দেখা হয়। কি বলছে? প্রকৃতিতে কোনো প্যাটার্ন কেন ঘটে তার একটি প্রমাণ ভিত্তিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক তত্ত্ব। বৈজ্ঞানিক তত্ত্ব কি কেবল একটি অনুমান? দেখো, পুরো অনুমান তো না, না এটি কোনো অনুমান নয়, এটি হলো সতর্ক পরীক্ষা এবং প্রমাণের উপর ভিত্তি করে তৈরি একটি ব্যাখ্যা। প্রমাণের উপর ভিত্তি করে তৈরি একটা ব্যাখ্যা, সতর্ক পরীক্ষা। যেমন আমি যদি কেমিক্যাল রিয়াকশনের কথা বলি, ক্লাস 11-12 যাদের কেমিস্ট্রি ছিল তারা অবশ্যই কেমিক্যাল রিয়াকশনগুলো দেখেছো, অথবা ক্লাস 9-10 অনেক জায়গায় করায়, সেগুলো কিছু কিছু দেখতে পারবে, বা ইউটিউবে এখন সার্চ করে দেখতে পারবে যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন কেমন হয়। এবারে একটা রয়েছে তোমার, আমার কাছে দুটো জার রয়েছে, একটাই রয়েছে জল, একটা ধরো রয়েছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, H2SO4, ওকে। এবার বলো, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল মেশাবো না জলের মধ্যে সালফিউরিক অ্যাসিড মেশাবো? এবার কেউ একজন কি করেছে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল মিশিয়ে দিয়েছে, হঠাৎ করে বিস্ফোরণ করলো, তার হাতে পায়ে সালফিউরিক অ্যাসিড গিয়ে পুড়ে উঠেছে। এবার কেউ আরেকজন কি করলো, জলের মধ্যে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিড আস্তে আস্তে যোগ করলো, দেখা গেল এই ক্ষেত্রে কোনো বিস্ফোরণ হলো না। বুঝতে পারছি? তাহলে তারা কি করেছে, বিভিন্ন ধরনের পরীক্ষা, সতর্কমূলক পরীক্ষা, বর্তমানে যেগুলো তারা জানে, তারা সতর্কতা বজায় রেখে কি করছে, পরীক্ষা করছে। এভাবে হতে পারে। আই হোপ কিছুটা বোঝাতে পারলাম। আণবিক তত্ত্ব কি ব্যাখ্যা করে? অণুগুলো কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করে। অণুগুলো কিভাবে গঠিত হয় তা কি করে ব্যাখ্যা করে। প্রিন্সিপাল বা নীতি কি? এটি একটি বিস্তৃত ধারণা যা কোনো নির্দিষ্ট পরিস্থিতি বোঝাতে সাহায্য করে, যেমন সিঁড়ি দিয়ে ওঠার সময় শক্তির সংরক্ষণ নীতি বা কনজারভেশন অফ এনার্জি। এবার থিওরি ভার্সেস ল ভার্সেস প্রিন্সিপাল ভার্সেস মডেল, এগুলো কি, তার মধ্যে একটা ব্যাখ্যা রয়েছে। 17 প্রকৃতির একটি নিয়মিত প্যাটার্ন। ল কি? প্রকৃতির একটি নিয়মিত প্যাটার্ন, যেমন আমি বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কোনোভাবে একটা মান পরিবর্তন করলে এদের পরপর মানগুলো কি হবে, এর সাপেক্ষে পরিবর্তন হবে, কিন্তু এর মান পৃথিবীর ক্ষেত্রে কি পরিবর্তন হবে? সময়ের ক্ষেত্রে টি এর মান 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, যা বলবো তাই তো থাকবে, সেগুলোর সংখ্যমান। এবার এই সূত্রগুলো এরকম যে আমি একটার মান বসে আরেকটার মান বের করতে পারি, কিন্তু সবগুলোর ক্ষেত্রে কি সূত্র তো সেম, ল সেম, আলাদা কিছু নেই। কি ঘটেছে তা বর্ণনা করে ল এর মাধ্যমে। এবার তত্ত্ব, প্রমাণ ভিত্তিক বিস্তারিত ব্যাখ্যা, কেন ঘটেছে তা ব্যাখ্যা করে। প্রিন্সিপাল নীতি, এটি বিস্তৃত ধারণা, কোনো পরিস্থিতি সহজে বুঝতে সাহায্য করে। মডেল কি? বাস্তব সিস্টেমের সরলীকৃত রূপ, জটিল বিষয়কে সরলভাবে উপস্থাপন করে। পূর্বানুমান বা পরীক্ষা, পূর্বানুমান আর পরীক্ষার মধ্যে বিজ্ঞানে বা পূর্বানুমান বলতে কি বোঝায়? সূত্র বা মডেল ব্যবহার করে নতুন বা বিভিন্ন পরিস্থিতিতে কি ঘটবে তা আগে থেকে অনুমান করা। কি ঘটবে তার আগে থেকে অনুমান করা, এরকম একটা উদাহরণ বইতে রয়েছে। ধরো আমি আর তুমি, আমাদের এক জায়গায় দেখা হলো, দেখা হওয়ার পরে এবার দেখা গেলো আকাশে একটু মেঘলাও করেছে। উদাহরণটাকে আমি একটু তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ রেখে একটু বলছি। দেখো, এবার তুমি বলছো দাদা আজকে মনে হয় বৃষ্টি হতে পারে। আমি বলছি কি করে বুঝলি যে আজকে বৃষ্টি হতে পারে? বলছো মেঘ করেছে। এবার মেঘ কেমন করেছে তারপরে বিশ্লেষণ হবে। তুমি বলছো ওইদিকে কালো মেঘ, মোটামুটি ওই দিকটা পুরোটা কালো মেঘ, আর এইদিকে পুরো সাদা মেঘ, জলজল করছে সাদা মেঘে, পরিষ্কার সাদা মেঘ। তাহলে আমি বলবো কি, ওই যে যেখানে কালো মেঘ হয়েছে ওখানে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু আছে, কিন্তু এইখানে সাদা মেঘ যেখানে করেছে পুরো সাদা মেঘ, এখানে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর এদিক দিয়ে বাতাস বেশ ভালোভাবে যাচ্ছে এবং মেঘগুলো দেখ সরে যাচ্ছে, ওই দিকের মেঘ স্থির রয়েছে। ওইখানে এরকম এরকম পরিস্থিতি। তাহলে 2-3 জায়গার আগের 10 বছরের অ্যানালাইসিস করে আমি বললাম যে হ্যাঁ এখানে বৃষ্টি হতে পারে, এখানে বৃষ্টি হতে পারে না। তাহলে কি এটা হলো কি পূর্বানুমান থেকে এসছে, তাই তো?
প্রেডিকশন কি? কোনো গেস বা অনুমান? প্রেডিকশন না, এটি প্রমাণ বা সতর্ক চিন্তা ভাবনার উপর ভিত্তি করে তৈরি যুক্তিসঙ্গত প্রত্যাশা। এটাকে যুক্তিসঙ্গত প্রত্যাশা। ভুল প্রমাণিত হলে বিজ্ঞানীরা কি করেন? তারা তাদের পূর্বের অনুমান, মডেল বা পরিমাপ পুনরায় পরীক্ষা করেন। মতামত বা বিশ্বাসের ভিত্তিতে কিছু বাতিল করেন না। মতামত বা বিশ্বাসের ভিত্তিতে কিছু বাতিল করেন না। চলো এবার কি বলছে? পূর্বানুমান আর অনুমান সেটা কি? বা গেস। প্রমাণ এবং যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয় পূর্বানুমান। আর গেস কি? এটি মূলত প্রমাণহীন ধারণা। কালকে বৃষ্টি হলেও হতে পারে। আমি কিছু জানি না, রাত্রে মনে হচ্ছে আমি কোথাও বেরোবো, বৃষ্টি হলেও হতে পারে, ছাতা নিয়ে যাই। কিন্তু এখন বর্ষার সময়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। পূর্বানুমান করলাম বৃষ্টি হতে পারে, বর্তমান যেভাবে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি কি করলাম? ছাতা নিয়ে যাচ্ছি। পরিমাপযোগ্য এবং পরীক্ষালব্ধ মান। পরীক্ষাযোগ্য, আর এখানে পরীক্ষাযোগ্য বা বৈজ্ঞানিক নাও হতে পারে। এবার দেখো, শুধু কালো মেঘ দেখে বৃষ্টির প্রেডিকশন করা বৈজ্ঞানিক নয়, একে টেস্টেবল করতে টেস্টেবল করতে গেলে পরীক্ষাযোগ্য ডেটা যেমন কি বর্তমান আর্দ্রতা কেমন, বাতাসের গতি এবং দিক কেমন, তাপমাত্রা কি কমছে, অতীত আবহাওয়ার প্যাটার্ন কেমন ছিল, আবহাওয়ার পূর্বাভাস, ওয়েদারের ফরকাস্ট। এবার আবহাওয়ার পূর্বাভাস কেন কখনো কখনো ভুল হয়? কারণ আবহাওয়া, তাপমাত্রা, চাপ আর আর্দ্রতা বাতাসের মতো দ্রুত পরিবর্তনশীল প্রভাবের উপর নির্ভর করে। শুরুতে থাকা অতি সামান্য পার্থক্য সময়ের সাথে সাথে বড় পরিবর্তন আনতে পারে। কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য নির্ভরযোগ্য, কিন্তু ভবিষ্যতের অনেক দূরের পূর্বাভাস কম নিশ্চিত। বিজ্ঞান পরিবর্তনশীল। তার মধ্যে থেকে কি বলছে? বৈজ্ঞানিক তত্ত্ব কি চরম বা চূড়ান্ত? না, কোনো বৈজ্ঞানিক তত্ত্বই চূড়ান্ত বা প্রশ্নাতীত নয়। নতুন প্রমাণ বা এভিডেন্স পাওয়া গেলে সায়েন্সের কি হয়? নতুন প্রমাণের ভিত্তিতে বৈজ্ঞানিক ধারণাগুলো উন্নত হয় এবং প্রমাণের জন্য তা পরিবর্তিত হয়। এই ক্ষেত্রে আমি বলবো তোমাকে, ধরো নাসা বা আমাদের ইসরো ধরো একটা রকেটকে উপরের দিকে পাঠাবে, দেখা গেলো কোনো একটা কারণে সেটা একটু ভুল হয়েছে, তাই তো? উপরে যায়নি, বা ধরো মঙ্গল করে পাঠাবে, এবার ক্যালকুলেশনের কোথাও একটা ভুল হয়েছে। এবার কোথায় ভুল হয়েছে? ভালো করে প্রেডিকশন করে দেখলো যে 0.017 এই জায়গায় 0.00232 হয়ে গেছে। এই যে পার্থক্যটুকু, ভালো করে বোঝো, এই যে পার্থক্যটুকু হয়েছে, এই পার্থক্যটা কোথায় নিয়ে গেল? যেহেতু মহাশূন্য প্রচুর জায়গা, তো এই পার্থক্যটুকু যদি কোনোভাবে 50 কিলোমিটার মহাবিশ্বের ক্ষেত্রে আমি বলছি, যেহেতু 5000 কয়েক লক্ষ কিলোমিটার, সেখান থেকে যদি 50 কিলোমিটার এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে দেখো কতটা দূর সরে যাচ্ছে, তাই তো? কতটা দূর সরে যাচ্ছে। তাহলে তো এই সামান্য ক্যালকুলেশন আমরা কি করব? যতটা নিখুঁত ডাটা আমরা পাবো, ততটা আমাদের কার্যকারিতা বেড়ে যাবে। গ্রহণ এবং ভাইরাল দাবি যাচাই করে। ভাইরাল ক্লেম গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, কারণ এটি ক্ষতিকারক হয়ে যায়। এটা ক্লেম করে। গ্রহণ কি? এটি কেবল ছায়ার খেলা। ভৌত পরিবর্তন কি? গ্রহণের সময় কোনো বড় ভৌত বা তাপমাত্রার পরিবর্তন ঘটে না। উদাহরণ, কোনো ভৌত, রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়া এই দাবিকে সমর্থন করে না যে ছায়ায় থাকলে খাবার নষ্ট হয়। তাহলে স্টেটমেন্ট টাইপ আসতে পারে এখান থেকে। আনুমানিক পরিমাণের ক্ষেত্রে দেখছি এস্টিমেশন বা আনুমানিক পরিমাণ কি? কোনো কিছু সঠিক মান নির্ণয় না করে একটি কাছাকাছি বা যুক্তিসঙ্গত মান বের করা। যেমন যদি কেউ হাটে যাও বাজার করতে, 5 কিলো আলু নেব, মোটামুটি আমরা কি করি? আলু একটা পাত্রে তুলি, তারপরে সেটাকে ওজন করি। পাত্রে তুললাম, মনে হলো যে এখানে 4 কেজি হয়েছে, আর 10টা দিলে পারে হয়তো 5 কিলো হয়ে যাবে। দিলাম, দেখা গেল যে 5 কিলোর জায়গায় 5 কিলো 400 হলো। তার মানে তোমার অনুমানটা মোটামুটি 5 কিলোর জায়গায় তো প্রায় কাছাকাছি, তাই তো? এটা হলো অনুমান।
অনেক সময় দেখেছি যে 4টে বা 5টা বা 7টা এমন জিনিস তুলেছি যাতে তোমার পরিমাণ হবে 1 কিলোর কাছাকাছি বা 1 কিলো থেকে একটু বেশি হবে। কী করলো, পরিমাপ না করলে বললো নিয়ে নাও। দোকানে যদি যাও দেখবে যে অনেক সময় এরকম বলে। এবং তোমায় কখন নেবে, যখন মনে হবে যে হ্যাঁ একটু পরিমাণে বেশি আছে, কারণ তুমিও অনুমান করতে পারো। বিজ্ঞানে এস্টিমেশন কেন গুরুত্বপূর্ণ? এটি কোনো গাণিতিক ফলাফল যুক্তিসঙ্গত কি না তা দ্রুত বুঝতে এবং ভুল ধরতে বা ইনটিউশন তৈরি করতে সাহায্য করে। বিজ্ঞান কেন গুরুত্বপূর্ণ, চলো এবার সঠিক মান আর আনুমানিক মানের ক্ষেত্রে দেখি। যেখানে সূক্ষ্ম ক্যালকুলেশন দরকার হয় সঠিক মানের ক্ষেত্রে, মহাকাশযান উৎক্ষেপণের ক্ষেত্রে, আর প্রাথমিক ধারণা বা যুক্তির সত্যতা যাচাই করার জন্য, যেমন দৈনিক প্রয়োজনীয়তা খাবারের উদাহরণ হিসেবে, যেমন এরকম একটা উদাহরণ ছিল। অনুমানের ক্ষেত্রে বলছি যে তুমি তোমার বাড়িতে 5 জন লোক আছো এবং প্রত্যেকদিন দেখা যায় 2 কেজি চাল লাগে, তাই তো? এবার কোনোদিন ভালো মন্দ রান্না হয়েছে, সেখানে দেখা গেলো 2.5 কিলো চাল লেগে গেছে সেদিন। এবার এইভাবে মানে 2 থেকে 2.5 কিলো, বা কোনোদিন সবার খেতে ইচ্ছে করছে না, 1.5 কিলো চাল লাগলো। তাহলে তোমার 2 কেজি করে প্রত্যেকদিন চাল লাগছে, তাহলে 30 দিন, তার মানে মাসে তোমার কত 60 কিলোর মতো চাল দরকার। কিন্তু তোমার বাবা বললো কি 1 কুইন্টাল চাল নিয়ে আয় এই মাসের জন্য 100 কেজি। তুমি কি বলবো? তুমি কোন ধরনের অনুমান করছো? মোটামুটি 60 কেজি থেকে 65 কেজি এরকম আনলে পারে, তাহলে ঠিকঠাক থাকে। 100 কেজি এত এনে লাভ কি এই মুহূর্তে, তাই তো? বা 50 কেজি এখন নিয়ে আসলে আরো 10-15 কেজি হয়তো মাসের শেষে গিয়ে নিয়ে আসলে, কেউ যদি মেসে থাকো তারাও ওইভাবে হিসাব করেই চাল নিয়ে আসো, এটা জানি। এবার সঠিক মান কি করে বের করে? এবার 9.8 জায়গায় আমরা যখন 10 ব্যবহার করি, দেখবে যে বড় বড় মানের ক্ষেত্রে 5 থেকে 10 বা 15-20 এরকম পার্থক্য চলে আসে। এবার যদি তোমাকে 9.8 ধরে মান বের করতে বলে তাহলেও ঠিক আছে। এবার তোমাকে যদি 10 ধরে মান বের করতে বলে তাহলে কি বলছো? তুমি প্রায় অনুমানের ক্ষেত্রে মান বলছো, আর এখানে কি সঠিক মানের দিকে যাচ্ছ। এবার দৈনন্দিন ক্যালোরি চাহিদা, একজন ব্যক্তির বয়সে তোমার কত 2000 থেকে 2500 কিলো ক্যালোরি প্রয়োজন। এবার বিশ্রামরত অবস্থায় শ্বাস প্রশ্বাসের মানুষ প্রতি মিনিটে কত 12 থেকে 15 বার শ্বাস নেয়। একদিনে কত 1440 মিনিট। মানুষ প্রায় কত 18,000 থেকে 22,000 বার গড়ে শ্বাস নেয় এবং প্রত্যেকবারে তোমার মোটামুটি 0.5 লিটার শ্বাস নিচ্ছে, তাহলে সেখানে কত হচ্ছে প্রায় 10,000 লিটার বাতাস সে গ্রহণ করছে দৈনন্দিন। এটা কি করলো? একটা অনুমান করলো। এবার বৈজ্ঞানিক শাখা এবং অন্তঃশৃঙ্খলার বিজ্ঞানের মধ্যে যাচ্ছে প্রধান শাখা কি? পদার্থবিদ্যা, ফিজিক্স, রসায়ন, জীবন বিজ্ঞান এবং ভূবিদ্যায়, এগুলো প্রধান শাখা। ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, প্রকৃতির কোনো সীমাবদ্ধতা নেই, বাস্তব জীবনের সমস্যা সমাধানে, যেমন ক্লাইমেট চেঞ্জ। মেডিসিন, বিজ্ঞানের একাধিক শাখাকে একত্রে প্রয়োগ করতে হয়। এটা বলছে যে যদি মোটামুটি প্রয়োজন হয়, তাহলে আমরা ধরো ফিজিক্সের সাথে রসায়ন, জীববিজ্ঞানের সাথে রসায়ন, অথবা দেখা গেলো এই তিনটেই একসঙ্গে আমরা কি করলাম, কোন একটা থিওরি প্রমাণ করতে তিনটাকে আমরা একসঙ্গে ব্যবহার করলাম। কারণ দেখবে গণিত বৈজ্ঞানিক ধারণাকে সুস্পষ্ট প্রকাশ করতে এবং পরীক্ষা করতে সাহায্য করে। উদাহরণ যাচ্ছি, মার্কস কিভাবে কাজ করে বলো। একটি মার্কসের কার্যকারিতা বুঝতে বৈজ্ঞানিক বিভিন্ন শাখার প্রয়োজন হয়। ফিজিক্সের কণার গতি, স্থির তড়িৎ আকর্ষণ। কেমিস্ট্রির ক্ষেত্রে পলিমার ফাইবারের বৈশিষ্ট্য, এই যে মার্কসের যে পলিমার ফাইবার রয়েছে তার বৈশিষ্ট্য। বায়োলজির ক্ষেত্রে ভাইরাসের আকার এবং আচরণ। ভাইরাসের আকারটা আমরা ভালোভাবে চেক করলাম। এবার যদি তার থেকে যদি আমার মার্কসের যে ভিতরের পলিমারের যে ফাঁকা জায়গাগুলো যেখান থেকে শ্বাস প্রশ্বাস নিই, তার ছিদ্র যদি আরো বড় হয়ে যায় তাহলে ভাইরাসগুলো ঢুকে যাবে, যদি ছিদ্র ছোট হয় তাহলে ভাইরাসগুলো আটকে যাবে, এটাই তো স্বাভাবিক। ম্যাথামেটিক্স, বায়ুর প্রভাব এবং পরিশ্রাবণের দক্ষতার মডেলিং, এই সমস্ত কিছু দিয়ে আমরা কি করতে পারি, মার্কস কিভাবে কাজ করে তার কিন্তু পুরোটা ব্যাখ্যা করতে পারি। মানবিক কার্যকলাপ হিসেবে বিজ্ঞানের মধ্যে কি আছে? বিজ্ঞান কি কেবল তথ্য এবং সমীকরণের সমষ্টি? উত্তর না। বিজ্ঞানের একটি মানবিক কার্যকলাপ বা কৌতূহল, সৃজনশীলতা,
সহযোগিতায় এবং সতর্ক প্রশ্ন করায় মাধ্যমকে বিকশিত হয়। বিজ্ঞান কিভাবে বুদ্ধি বৃদ্ধি পায় বা উন্নত হয়? যখন মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে, ধারণা পরীক্ষা করে, ফলাফল শেয়ার করে এবং নিজেদের ভুল থেকে কি বলে শিক্ষা নেয়। বিজ্ঞান কিভাবে বৃদ্ধি পায় এবং উন্নতি হয়? চলো, বিজ্ঞানের তত্ত্বে কিসের উপর ভিত্তি করে ব্যাখ্যা দেওয়া হয়? দীর্ঘ সময়ের প্রমাণ, সতর্ক পরীক্ষার এর উপর দেওয়া হচ্ছে। শক্তির সংরক্ষণ বিজ্ঞানের কোন ধারার উপরে নেওয়া আছে? প্রিন্সিপাল বা নীতি উপর নেওয়া আছে। বৈজ্ঞানিক এবং সাধারণ গেস এর মধ্যে সম্পর্ক কি? প্রিন্সিপাল সর্বদা প্রমাণ এবং যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা। আবহাওয়ার পূর্বাভাসের কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর কি? তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বায়ু এগুলোর উপর নির্ভর করে। গ্রহণ মূলত কি? এটি কেবল ছায়ার খেলা। গ্রহণ কি? এটা কেবল ছায়ার খেলা। এখানে খাবার খেলে কোনো অসুবিধা হয়? বা এই যে মিথগুলো রয়েছে এখানে, ব্যাকটেরিয়া হতে বা অন্য কিছু, এই গ্রহণের সময় খাবার খাওয়া যাবে না, তাহলে এটা কি? একটা মিথ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনন্দিন আনুমানিক কত ক্যালোরি শক্তির প্রয়োজন? 2000 থেকে 2500। বিশ্রামরত অবস্থায় একজন মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? 12 থেকে 15 বার। মানুষ একদিনে আনুমানিক কত লিটার বাতাস শ্বাস হিসেবে গ্রহণ করে? প্রায় 10,000 লিটার। একটি মার্ক্সের পলিমার ফাইবার বিজ্ঞানে কোন শাখার সাথে সম্পর্কিত? রসায়নের সাথে। পলিমার ফাইবার কোন শাখার সাথে? রসায়নের সাথে। মার্ক্সের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ কোন শাখার বিষয়? স্থির তড়িৎ আকর্ষণ কোথাকার বিষয়? পদার্থবিদ্যায়। তাহলে আমরা এটা শেষ করলাম না, আর একটু আছে, শেষ হয়ে গেল। চলো, তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যাপ্টার 1 আমরা রিভিশন দিয়ে ফেলেছি। ওকে, আর সমস্ত নোট কিভাবে পাবে না পাবে তা আমরা প্লে লিস্টে রয়েছে সেই তথ্য, সেগুলো একবার দেখে নিও। আর এইভাবে আমরা রিভিশন করে যাব। 13খানা চ্যাপ্টার নতুন বইয়ের রয়েছে, 13খানা চ্যাপ্টারে রিভিশন করব। কারণ তোমাকে একটুখানি বলে দিই, কিছুদিন আগে আমি 2500 কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং তার মধ্যে একটা দুটো প্রশ্ন যখন টেস্ট দিই তখন ভুল হয়। এবার তার পিছনে কারণ হলো, বা একটা দুটো কখনো কখনো 3টে ভুল হয়, তার পিছনে কারণ এনসিইআরটির বই ক্লাস 9-10 হুবহু পড়িনি। এবার দেখলাম যখন হুবহু এখান থেকেই প্রশ্ন করছে তাহলে একবার পড়ে নিই। এবার দেখলাম নতুন বইটি ইংরেজিতে করা, তাহলে ইংলিশ থেকে আমাকে বাংলা করতে হবে। তাহলে একার জন্য করবো কেন, সবার জন্যই করি। এবং এই ব্যাপারটা যখন রিভিশনের জন্য আমি রাখছি তাহলে সবাইকে নিয়ে একবার রিভিশন করি। ওকে, চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।